আবারও শিরোনামে ছাত্রলীগ, এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতার কারণে। সরকার দলের এই সংগঠনটি কি বেপরোয়া হয়ে উঠছে? আর অন্যদিকে ঝুঁকি নিয়ে বাংলাদেশের শত শত মানুষ কেন বিদেশে পাড়ি জমাচ্ছে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহ, সাংবাদিক ও টেলিভিশন প্রেজেন্টার কাজী জেসিন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমির। বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ আলী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ কি দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি অংশের মধ্যে গোলাগুলি সহিংসতার কারণে একজন নিহত হয়েছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। আসম হান্নান শাহ, সরকারের কি কোনো পদক্ষেপ দেখছেন ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার জন্য? আমি বর্তমানে ছাত্রলীগের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সেগুলি দমন করার জন্য সরকারের তরফ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা দেখছি না। কিন্তু এই সিলেটের ঘটনা তো সর্বশেষ ঘটনা। অবশ্য আমাদের আশঙ্কা ভবিষ্যতে আরও হবে, তবে অতীতেও কিন্তু এগুলি হয়েছে। ছাত্রলীগ তো বলছে, ছাত্রলীগের সভাপতি বলছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত না, এটা মিডিয়া এগুলোকে ছড়াচ্ছে। সেখানে তারা সত্য কথা বলে নাই, অসত্য কথাই বলছেন। যখনই তারা হাতে নাতে ধরা পড়েন, টিভি ক্যামেরায় ধরা পড়েন, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন, তখন হয় বলেন যে এগুলি ছাত্রলীগের কর্মী নন, অথবা বলেন যে তারা বহিষ্কৃত কর্মী। কিন্তু সত্য জিনিস হলো যে এরা সবাই ছাত্রলীগ বা কোনো কোনো ক্ষেত্রে যুবলীগের। আপনার কি মনে হয় সরকার কেন, আপনি বলছেন যে নিয়ন্ত্রণ করছে না বা করার চেষ্টা করছে না, কেন? মূল কারণ হলো এই ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা, যুবলীগের সন্ত্রাসীদের দ্বারা তারা বিরোধী দলকে দমন করার চেষ্টা করে পুলিশের পাশাপাশি থেকে। তাদেরকে যদি কঠোরহস্তে দমন করতে যায়, তাহলে যখন বিরোধী দলকে দমন করার কথা বলবে, হতে পারে তারা ততটা উদ্গ্রীব হয়ে বিরোধী দলের উপর ঝাঁপিয়ে পড়বে না, এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড বিরোধী দলের উপর করবে না। এই আশঙ্কা থেকেই সরকারের পরোক্ষ মদদে হোক বা প্রত্যক্ষ মদদে হোক তারা এই সকল কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি পাশেই পুলিশ দাঁড়িয়ে আছে, তারা কোনো অ্যাকশন নেয় না। আর আমরা কোনো কর্মসূচিতে বা পাশে দিয়ে গেলেই ধরে 54 একেবারে চালান করতে। ধন্যবাদ আপনাকে। এই যে দুইটা নীতি নিয়ে চলেন, এতে ছাত্রলীগ মনে করে তারা সরকারি আশকা আছে, সরকারের লাইসেন্স আছে, তারা যা খুশি তা করতে পারবে। ধন্যবাদ আপনাকে হান্নান শাহ। তানিয়া আমির। আমার অবজারভেশন হচ্ছে যে নিয়ন্ত্রণ থেকেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে রাজনীতিটা কোথায়, ছাত্রলীগের রাজনীতি বলেন বা আমার রাষ্ট্রের বৃহত্তর দলগুলোর রাজনীতিগুলো কোথায়। যখন একটা ছাত্র সংগঠন থাকে, আমরা আদি যুগ থেকে বাংলাদেশের ঐতিহ্য টেনে যদি কথা বলি, সেখানে আমরা দেখব যে একটা আদর্শ ছিল, একটা নীতি ছিল, রাজনীতি ছিল। এই রাজনীতিটা কিন্তু কোথা থেকে যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এখন মানে রাজনীতির দলগুলো বলেন বা ছাত্র সংগঠন বলেন, সবাই আপনার ব্যবসা নিয়ে, ঠিকাদারি বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত, খুব বেশি মাথা ঘামাচ্ছে। শাহজালাল ইউনিভার্সিটির ঘটনা যেটা বললেন, এটা ছাত্রলীগের বর্তমান কি বহিষ্কৃত, এটার থেকেও বড় যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে ক্ষমতাশীল যখন ক্ষমতায় আছে আওয়ামী লীগ, একটা তো ছাত্রলীগ একটা আধিপত্য, তাহলে তো ওখানে থাকা প্রয়োজন, থাকা উচিত। তাহলে ওই আদর্শটা যদি ওখানে থেকে থাকে তাহলে এরকম ঘটনা হয় কেন? এটা ছাড়াও আমি আরেকটা উদাহরণ টানতে চাই, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ঘটনা। যেই ঘটনাটা হলো, একই আমার প্রশ্ন যে আজকে 6-7 বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধের সরকার আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে ছাত্রলীগের কি একটা ভূমিকা ছিল না? রাজশাহী ইউনিভার্সিটির মাঠে ঘাটে সব জায়গায় এই সেকুলার প্রোগ্রেসিভ আদর্শবাদটাকে ছড়ানো ছিটানো। তানিয়া আমির, এখানে হান্নান শাহ একটা প্রশ্ন তুলেছেন যে সরকার
ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে চাইছে না বা করছে না, তার কারণটা হচ্ছে যে ছাত্রলীগকে যেন বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য ব্যবহার করা যায়। আপনি কি এটার সঙ্গে একমত? এটা কিছুটা হয়তো সত্যি থাকতেও পারে, আমি সেখানে যাব না, কারণ আমি নিয়ন্ত্রণের পক্ষেই না। কারণ নিয়ন্ত্রণ এখানে সব কিছু তো সেন্ট্রাল কমান্ড কন্ট্রোলে একটা রাষ্ট্র চলতে পারে না, একটা দল চলতে পারে না। কিছু কিছু জিনিস আছে যখন ৭১-এর আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, এখানে কন্ট্রোল কি কেউ কাউকে করেছে? ঘরে ঘরে দুর্গ করা হয়েছিল, সকলে কিন্তু আমরা লিডার ছিলাম। আপনি যে বলছিলেন ছাত্রলীগ একটা সেকুলার ফোর্সের রোল তারা প্লে করতে পারতো, তারা কি সেটা করছে? না, সেটা তো মোটেও করছে না। আমি যে জায়গাটা আসতে চাচ্ছি না আপনার প্রোগ্রামের মাধ্যমে, সেটা হচ্ছে যে লিডারশিপের সংজ্ঞা কি। আমাদের ৭১-এ সো মেনি আনসাং হিরো, সো মেনি লিডার, সকলের মহল্লায় লিডার ছিল। ছাত্রলীগ যারা করছে, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, তাদের লিডারশিপ কোথায়? আমি নিয়ন্ত্রণ তো বাচ্চাদেরকে করে নিয়ন্ত্রণের। এখন সরকার কি করতে পারে সেটাই ওনার প্রশ্ন। এখানে একটা হচ্ছে যে সরকার, একটা হচ্ছে রাজনৈতিক দল, দুই জিনিস কিন্তু। সরকারকে তো আইন প্রয়োগ করতে হবে। না, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে রাষ্ট্রের পক্ষে একটা সরকার আছে, কিন্তু ছাত্রলীগের যেই সংযোগ, যেটা তো শুধু কেবলমাত্র সরকারের সাথে না, একটা রাজনৈতিক দলের তো তারা অংশ। সো রাজনীতিটা আমার কোথায়? আমার ইয়াং ভাই বোনরা যারা আছে তাদেরকে কেন তারা টানতে পারছে না একটা আদর্শগত অবস্থানে? আর আরেকটা হচ্ছে সরকার ল অ্যান্ড অর্ডার এনফোর্স করবে। এখন ল অ্যান্ড অর্ডার দিয়ে তো আপনার সব কিছু, পুলিশ দিয়ে তো সব কিছু সম্ভব না। এখানে যদি আপনার আদর্শ বা এখানে আপনার নৈতিকতাটা যদি না থাকে, এটাই যদি এখন হয়ে যায় মানে বাস্তব নর্ম, এটাই মেজরিটি করছে, তাহলে আপনি আমাদের দেশে পুলিশ আছে কয়টা? ধন্যবাদ। মুখ্য জায়গায় যদি আমরা অ্যাটেনশনটা না দেই, যে একটা আন্তরিকতা, একটা রাজনীতি, আমার আদর্শ, আমার নৈতিকতা, একটা সেকুলার প্রোগ্রেসিভ যে ভূমিকাটা ছাত্ররা, এটা তো অনেক কঠিন কাজ। ধন্যবাদ আপনাকে। পুলিশ দিয়ে কন্ট্রোল করা তো অনেক ইজি। অনেকেই হাত তুলে আছেন দর্শকের সারিতে, তাদের কাছে যাই। শুরুতে তৃতীয় সারিতে। আমার প্রশ্ন, এখানে ছাত্রলীগের নাম ভাঙিয়ে সরকারকে দোষারোপ করার কিছু নেই। অনেকেই দেখা যাচ্ছে ছাত্রলীগের দোষ দিয়ে অনেক অকাজ কুকাজ করে বেড়ায়, কিন্তু এখানে সবসময় সরকারকে দোষারোপ করা হয়, কিন্তু কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে। আওয়ামী লীগের এক প্রভাবশালী মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে ছাত্রলীগ পরিচালিত হয়। তাদের আশকারা পেয়ে ছাত্রলীগ বা ছাত্রদল, যুব লীগ এই সমস্ত অপরাধগুলো করতেছেন। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে। আমার প্রশ্ন জনাব আসম হান্নান সাহের কাছে। তিনি ছাত্রলীগকে যেভাবে সন্ত্রাসী বলছেন, তাহলে ছাত্র দলের মূল কমিটি ঘোষণার পরে যে নয়াপল্টনে যারা আন্দোলন করছে এবং ভাঙচুর করছে, তারা কি ছাত্র দলের সন্ত্রাসী কিনা? না সন্ত্রাসী নাম শুধু সন্ত্রাসী, ছাত্র দল এবং ছাত্র লীগ মিন করে না? ধন্যবাদ আপনাকে। হান্নান সাহেব খুব সংক্ষেপে এটার উত্তর দেন। সন্ত্রাস কর্মকাণ্ড যে করবে সে সন্ত্রাসী, সে ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, ছাত্র শিবির হোক। কিন্তু বর্তমানে ছাত্রদলের বঞ্চিতরা যে কাজটি করছে সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়। তবে ছাত্রলীগ যেই সকল কর্মকাণ্ড করছে, সেই বড় বড় রামদাও, সেই তলোয়ার, সেই পিস্তল, সেই 12 বোর গান, এলজি গান, এগুলি কিন্তু ছাত্রদলের হাতে নাই। ধন্যবাদ। সুতরাং তফাৎটা আশা করি আপনারা বুঝতে পারেন। ধন্যবাদ হান্নান সাহেব আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি লক্ষ্য করেছেন বিষয়টা এবং খবরের কাগজে এসেছে গত 6 বছরে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে ৩৯ জন নেতাকর্মী ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণে নিজেদের মধ্যে মারামারি করে তারা মারা গেছে। আর এর বাইরেও সাধারণ মানুষও, শিশুসহ 15 জন মারা গেছে। কি বলবেন, সরকার কি কেন পদক্ষেপ নিতে পারছে না বা নিচ্ছে না? না, আমি প্রথম কথাটার উত্তর নিয়ে দিই যে সিলেটের যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে কিনা। আমার বন্ধু ব্রিগেডিয়ার হান্নান সাহেব বলে দিলেন না, কিন্তু আজকেই দেখেছেন আপনারা 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক রামদা উদ্ধার করা হয়েছে, একটি রিভলভারও উদ্ধার করা হয়েছে। এটার পরও যদি দৃশ্যমান না হয়, ওনারা কোনো দিন কিছু করে দেখেছেন? সুতরাং এই বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে নট বেসড অন ফ্যাক্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সন্ত্রাসের কথা, যে ছাত্রলীগের যে ঘটনাটি ঘটেছে কালকে, এটির নিন্দা সবাই করেছে। কিন্তু আমার কাছে, কারণ যে ছেলেটি মারা গেছে সে আমার নির্বাচনী এলাকার
দিরাই সাল্লার দিরাই সামারচর গ্রামের, এবং তারা এই পরিবারটি একেবারেই নিবেদিত প্রাণ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু প্রাণ। ফলে আমার চেয়ে আর বোধহয় এফেক্টেড কেউ নাই। তারপরেও আমি বলতে চাচ্ছি যে ছাত্রলীগের মধ্যে আমার ধারণা জামাত শিবির সহ অন্যান্য স্বৈরাচারী শক্তির অনুপ্রবেশ ঘটেছে। নইলে এভাবে এত নির্মমভাবে এটা অন্তর্কলহে একজন সাথী আরেকজনকে হত্যা করতে মিস্টার পারে। সেনগুপ্ত, এখানে একটি বিষয়, একজন দর্শক একটা কথা বলেছেন যে আপনাদের দলেরই একজন প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী ওবায়দুল কাদেরকে তিনি উদ্ধৃত করেছেন, যেটা আমিও দেখছি যে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে ছাত্রলীগের এই কর্মকাণ্ডগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে এগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এখানে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা ছাত্রলীগকে সেখানে তারা সমর্থন দিচ্ছেন, তাদেরকে ভরণ পোষণ করছেন, লালন পালন করছেন, এই কারণে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এটি যদি ওনার কাছে কোনো ইনফরমেশন থাকে তো এটা উনি বলতে পারবেন। তো আমি এই যে কথাটি ব্যারিস্টার আমির বলছিলেন যে হ্যাঁ এটা ঠিক যে ছাত্রলীগের এটা আকাশ থেকে পড়েনি। এই সংগঠনটি একটি গৌরবোজ্জ্বল অতীত আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত, গণতান্ত্রিকভাবে এর জন্ম হয়েছে। এটি কোনো আপনার অগণতান্ত্রিকভাবে কারো পকেট থেকে আসেনি। কিন্তু এখনকার সুতরাং পরিস্থিতি কি? এখনকার পরিস্থিতি তো ভিন্ন। ছাত্রলীগের যে কিছু কিছু ঘটনা এটি মোটেই সমর্থনযোগ্য নয়। সুতরাং আমি মনে করি ছাত্রলীগকে আবারও তার পূর্ব ঐতিহ্যে, পূর্ব নীতি আদর্শের বিশ্বাসে ফিরে যেতে হবে, এবং এটি যতই বলুক না কেন ছাত্রলীগকে ছাত্রলীগের নেতৃত্বরাই তাদের নেতৃত্ব দিতে হবে, অন্য কেউ নয়। ধন্যবাদ মিস্টার সেনগুপ্ত। চেষ্টা করব আপনার কাছে আবারও ফিরে আসার জন্য। পেছনের সারিতে একেবারে। ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, ছাত্রলীগের যখন খুব খারাপ কিছু হয় তখন বিষয়টা খুব ফলো আপ করে প্রচার করা হয়, যখন ছাত্রলীগ কোনো ভালো কাজ করে তখন সেটা আমরা ওভাবে প্রচার করতে দেখি না, সেটা কেন? ছাত্রলীগের ভালো কাজটা কীরকম দু একটি বলতে পারেন? যে বিভিন্ন অর্গানাইজেশন এতিমদেরকে অনেক সময় তারা শীতবস্ত্র দেয়, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভালো কাজ করে থাকে। তবে আমরা সবসময় দেখি যে খারাপ কাজগুলো সেগুলোকে খুব ভালোভাবে ফলো আপ করে প্রচার করা হয়। এই যে ধরেন পত্রিকাতে যেটা দেখা যাচ্ছে 39 জন নেতাকর্মী নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে, নিহত হয়েছে। বাংলাদেশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে গত 6 বছরে। এগুলোকে কি আপনার কাছে বড় ঘটনা মনে হচ্ছে না? এগুলো অনেক বড় ঘটনা, সেটাও একটা বিষয়, কিন্তু 5-6 বছরের মধ্যে বৃহৎ একটি সংগঠন যার অনেক নেতাকর্মী রয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বড় একটি সংগঠন হচ্ছে ছাত্রলীগ। তো সেক্ষেত্রে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, তবে এটাও হচ্ছে একটা বিষয়, কিন্তু তাদের অনেক ভালো দিকও থাকে, কিন্তু সেই বিষয়গুলো আমরা ওভাবে দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে তৃতীয় সারিতে। সর্বপ্রথম আমি মাননীয় মন্ত্রীর কথাটাকে উত্তর দিব, সেটি হচ্ছে যে উনি বলেছিলেন যে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 17 জন কি নিরেট ছাত্রলীগ করে, সেটা কি আপনি জেনেছেন? আর দ্বিতীয়বার বলবো যে আমি যে ছাত্রলীগ যে কর্মকাণ্ড করছে তার মধ্যে ক্ষতির দিকটা হচ্ছে সর্বাধিক। তাই স্বল্প সাফল্য যদি উপকার করে থাকে সেটা বড় ক্ষতির চেয়ে কি বেশি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন এমন অনেকেই আছেন, 17 জনের মধ্যে বেশিরভাগই সেরকম আছেন। ধন্যবাদ আপনাকে। মাঝখানে। ধন্যবাদ। আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচন খুবই জরুরি। এই নির্বাচন না হওয়ার কারণে দেশের বর্তমানে পরিস্থিতিগুলো সংগঠন হচ্ছে। ধন্যবাদ আপনাকে। কাজী জেসিন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। বেশ কয়েকটি কথা এসেছে, আমি জানি খুব সময় বেশি নেই, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমাদের এখানে একজন দর্শক বললেন যে ছাত্রলীগের কোনো ভালো কাজ তুলে ধরা হয় কিনা। ভালো কাজ করলে সেটা অবশ্যই সামনে আসবে। আপনি বললেন শীতবস্ত্র দেওয়ার ব্যাপার, দুঃখজনকভাবে আমরা এমনটাও শুনি যে এইসব শীতবস্ত্র জোর করে চাঁদাবাজি করে টাকা তুলে তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, এখানে নিয়ন্ত্রণের কথা এসেছে। তানিয়া আমির বললেন যে নিয়ন্ত্রণ কেন করা হবে? হ্যাঁ, অবশ্যই নিয়ন্ত্রণ করা হবে না। যে ছাত্র দল বা ছাত্রলীগ আদর্শভিত্তিক রাজনীতি করবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ কেন করব? তারা গণতন্ত্র সুরক্ষার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা আন্দোলন করবে এবং তাদের কর্মকাণ্ড পরিচালিত করবে। কিন্তু যখন আমরা দেখি তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় তখন তারা সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ শুধু না, মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি আমাদের এখানে প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত উদাহরণ
উদাহরণ দিলেন একটু আগে যে আজও পেপারে এসেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা অতীতেও দেখেছি একটা দুর্ঘটনা ঘটলে, কোনো সংঘর্ষ ঘটলে ছাত্রলীগের কর্মীদেরকে এখানে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু তারপরও কেন নিয়ন্ত্রণ করা যায় না? তাহলে কি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকার ব্যর্থ? এটা আমরা একটা প্রশ্ন রেখে যাবে। এখানে আপনি সরকারের কথা যেহেতু বললেন, সরকার যদি এটা না চাইতো, আমি একটা পরিসংখ্যান আপনাকে বলি, গত 6 বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের 163 জনকে বহিষ্কার করা হয়েছে এবং ছাত্রলীগ সংগঠন থেকে বহিষ্কার করেছে তাদের 600-র বেশি নেতাকর্মীকে বিভিন্ন কর্মকাণ্ডে। ছাত্রলীগ একটি বড় প্রতিষ্ঠান, বড় একটা সংগঠন। এই ধরনের ঘটনা যখন ঘটবে, ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটনার পরে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাকে কি আপনি গুরুত্ব দিচ্ছেন? নিশ্চয়ই, সেটাই আমি বলতে চাইছি যে এই ধরনের পদক্ষেপের পরও আপনি তো কয়েকটা উদাহরণ দিলেন, আমি আপনাকে আরেকটা রেফারেন্স দিই। কদিন আগে প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগের সভাপতি বা সহসভাপতির সাথে আলোচনার এক পর্যায়ে কতজনকে বহিষ্কার করা হয়েছে সেটা একটা তালিকা দেওয়া হচ্ছিল, একটা নাম সংখ্যা বলা হয়েছে, কিন্তু তাদের সে বহিষ্কার আদেশ এটা আসলে কার্যত এটা হয়নি। বহিষ্কার আদেশটা আপনি কিভাবে জানেন? এটা আমরা পেপারেই দেখেছি যে শেষ পর্যন্ত সেটা পত্রিকাতে বলা হচ্ছে যে সেটা করা হয়েছে না, সেটা আসলে এফেক্টিভ হয়নি, তেমনটাই দেখেছি আমি নিউজে। আপনি আরেকটু যদি ডিটেইলে যান আপনি জানতে পারবেন। হ্যাঁ, কারণ আপনাকে তাহলে বুঝতে হবে যে একটা সংগঠন যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যদি সত্যিকার এফেক্টিভ পদক্ষেপ নেওয়া হয় তাহলে তারা কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে? সর্ষের ভিতরে ভূত রয়ে গেছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা জানি যে এই দলগুলো শুধু আওয়ামী লীগ না, বিএনপির কথা আমি বলবো, তাদের ভিতরেও অতীতে আমরা দেখেছি ছাত্র দলেও কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কিন্তু সেটা এই ফেনোমেনন বাড়তে বাড়তে এখন এক্সট্রিমে চলে এসেছে। এটা আমি বলতে চাই যে এটার পেছনে কারণ দলগুলোর ভিতরে প্রবণতা সন্ত্রাসীদেরকে লালন করা। সাধারণ মানুষ যখন জেগে উঠবে তখন কিন্তু সন্ত্রাসীদেরকে দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, একজন প্রশ্ন করছিলেন যে ছাত্র সংসদের নির্বাচন হলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে, আপনি কি ওনার সঙ্গে একমত? 100% একমত। আমার ধারণা এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন, যে আপনাকে একটা জিনিস বুঝতেই হবে, ছাত্রদেরকে ছাত্র রাজনীতি করতেই দিতে হবে। আপনার এটাকে অন্য কাজে লাগালে চলবে না। আর যদি বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি কলেজ প্রান্তরে যদি আজকে ছাত্র নির্বাচন হতো, তাহলে ছাত্ররা তাদের নিজেদের যে চরিত্র গঠনে, তাদের ত্যাগ তিতিক্ষার কারণে, ভোট পাওয়ার কারণে তারা এই জায়গায় যেত এবং তাদের সংস্কৃতির বিকাশ হতো। আসলে আমাদের শেষ ডাকসুর যে নির্বাচন হয়েছে, আমাদের মনসুর সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ডাকসুর সভাপতি হয়েছিলেন। এরপরে আর কোনো নির্বাচন এখন হচ্ছে না কেন? হচ্ছে না এখনো সেই কথাটাই আমি বলছিলাম যে আটকাচ্ছে কে? আজকের যে ঘটনাগুলো ঘটছে না, এটা আমি বলছি যে এটাতে আমাদের ফিরে যেতেই হবে। এবং ছাত্রলীগ জন্মই হয়েছে এটা করে। ছাত্রলীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ভাবা যায় না। ধন্যবাদ। ছাত্রলীগ ছাড়া এদেশের মানুষের ছাত্র আন্দোলনের কথা ধন্যবাদ বলা আপনাকে। যায় না। হান্নান সাহেব, আপনি যারা খুব ইতিহাস জানে না তারা এই কথা বলে। শেষ কথাটাই বলতে চাই, এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা অতীতেও হয়েই এসেছে। এই নিষ্ঠুর অবস্থান বিশ্বজিৎ ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিষ্ঠুর। সবাই এটার নিন্দা করেছে, সরকারও করেছে, এবং আপনারা দেখেন এর ফাঁসিও হয়েছে। এর দৃষ্টান্ত আওয়ামী লীগ ছাড়া আর কেউ করতে পারে না। ধন্যবাদ আপনাকে। হান্নান সাহেব, আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বলবো। প্রথমত আমি ধন্যবাদ জানাবো বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে, যে উনি অনুধাবন করতে পারছেন যে ছাত্র রাজনীতি যদি না থাকে, তারা বাইরে এসে নিজেদের মধ্যে কোলাহল এবং কী পরিণতি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তো উনি একটা ভুল তথ্য এখানে দিয়েছেন। হয়তো উনি ভুলে গেছেন যে সর্বশেষ ডাকসু নির্বাচনে আমানুল্লাহ আমানের নেতৃত্বে সেখানে নির্বাচন হয়। ওই যার কথা আপনি বললেন সেটা আগের বার। ধন্যবাদ হান্নান সাহেব। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করছি, যে পরিসংখ্যান আপনি দিলেন যে ছাত্রলীগের কত শত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এতেই তো প্রমাণ হয় যে ছাত্রলীগের রিক্রুটমেন্ট কি, তারা তাদের দলে কাদেরকে নেয় এবং তারা কি কর্মকাণ্ড করে। এতে কি এটা প্রমাণ হয় না যে সরকারও ব্যবস্থা নিচ্ছে? আমি যা দেখেছি ব্যক্তিগতভাবে এবং আমার যে এক্সপিরিয়েন্স, সরকার যে খুব ব্যবস্থা নেয় সেটা কিন্তু সঠিক। ধন্যবাদ আপনাকে হান্নান শাহ, অনেক ধন্যবাদ। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলার পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। এবারে পরের প্রশ্ন করবেন রাফিয়া সুলতানা। আগামীতে সন্ত্রাস বেড়ে যাওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে এমন 13টি দেশের তালিকায় বাংলাদেশকে স্থান দিয়েছে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। এই আশঙ্কার সত্যি কি কোনো ভিত্তি রয়েছে? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস নামের একটি প্রতিষ্ঠান, তারা যে একটি প্রতিবেদন দিয়েছে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক, সেখানে বাংলাদেশ ঝুঁকির তালিকায় রয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। তানিয়া আমির, এটাকে কি গুরুত্ব দেওয়ার কোনো কারণ আছে এই প্রতিবেদনকে? আমরা কিছুক্ষণ আগেই ছাত্রলীগের সন্ত্রাসের কথা বলছি, বাট এটা ছাড়াও আন্তর্জাতিক যেই জঙ্গি তৎপরতা, সেটারও আমরা অনেকগুলো উদাহরণ বাংলাদেশে দেখেছি। সময় স্বল্পতার কারণে আমি লিস্টে যাব না। অবশ্যই এটা তো সিরিয়াসলি নিতে হবে। আমাদের শুধু এটা না, এটা ছাড়াও বেশ কয়েক বছর আগে একটা আপনার হোমল্যান্ড সিকিউরিটির যে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে আইসিস, সেখানেও জামাত শিবিরকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে, সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে। আমাদের দেশে অনেকগুলো ঘটনা হয়ে গেল, এবং শুধু তাই না, আমাদের দেশে একটা চমৎকার আইন আছে, সন্ত্রাস দমন আইন, অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট, যেটা আওয়ামী লীগ সরকারের সময় 2009-এ এটা আমরা জাতিসংঘের যেই রেজলিউশন আছে 2013 কে বাস্তবায়ন করার জন্য, এরকম দুটো রেজলিউশন বাস্তবায়ন করার জন্য আমাদের এই আইনটি হয়েছিল। অর্থাৎ এই আইনটিকে কালো আইন বা এটাকে পারসিকিউট করার জন্য আইন, এটা কেউ কিন্তু বলতে পারবে না। এবং এই আইনটা বাস্তবায়ন করার ফলে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে কালো তালিকাভুক্ত হয় নাই। অর্থাৎ আমরা কালো তালিকার দিকে ধাবিত হচ্ছিলাম। এখানে দেখানো হয়েছে যে রাষ্ট্র হিসেবে আমরা উইলিং অ্যান্ড এবল টু টেক সাম স্টেপ। এখন এই প্রতিবেদনকে কি আপনি গুরুত্ব দেবেন? ওরা যেটা বলছে যে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, যে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে, কারণ আমরা দেখেছি যে গত 5 বছরে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সর্বাত্মক অভিযান ছিল, সরকারও বলছে নানাভাবে, তারপরেও বাংলাদেশকে ঝুঁকির মধ্যে রাখা হচ্ছে। আমি তো প্রথমেই উত্তর দিয়েছি, অবশ্যই গুরুত্ব দিতে হবে, কিন্তু তার প্রেক্ষিতে আরও কয়েকটা কথা যেটা বলছি, যে আমাদের এই আইনটাকে বাস্তবায়ন করতে হবে। আপনি অ্যাডহক আরবিট্রারিভাবে একটা ঘটনা হলো, ঘটনার পুরো আমরা রিয়াকশনারি হয়ে গেলাম, এই জীবনটি কি সারা জীবন কি রিয়াকশন করতে থাকবো আমরা? কিন্তু যারা জঙ্গিবাদ করছে, যারা সন্ত্রাসী, তাদের একটা সুদূরপ্রসারী একটা প্ল্যান আছে, তাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং আছে, ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক আছে, এবং লোকাল অ্যাক্টর আছে যেটা ইমপ্লিমেন্ট করে। তার মুখোমুখি আমরা যদি আমাদের বৃহত্তর দুটো দল যদি কটেজ ইন্ডাস্ট্রির মতো এখানে রিয়াকশন করে যায়, বিকজ এর তো বহুজাতিক একটা কোম্পানির মতো, তাদের ওরকম ফাইন্যান্সিং আছে। সো এই সন্ত্রাস দমন আইনে মানি লন্ডারিং এবং সোর্স অফ ফাইন্যান্সিং, এই সবগুলোই কিন্তু এটার সূত্র আছে। একটা টাস্ক ফোর্স করার বিষয় আছে, বিশেষ পুলিশ বাহিনীর বিষয় আছে। কিন্তু এই আইনটি কেবলমাত্র আমরা কিন্তু শেলফে রেখে দিয়েছি, আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে গিয়ে যাতে আমরা বলতে পারি আমাদেরকে কালো তালিকাভুক্ত করো না, আমরা একটা আইন করেছি। কিন্তু আইনটি এখনও ইফেক্টিভ না। কেন না? আমার বোধগম্য নয়। আর একটা জাস্ট অ্যাড করবো এটার সাথে, আমাদের সুরঞ্জিত যে কথাটি বললেন যে ছাত্রলীগের বিষয়ে, যে এখানে জামাত অর্থাৎ স্বাধীনতার বিরোধী শক্তি যদি ভেতরে ঢুকে গিয়ে থাকে, তো এখানে খুব বড় অ্যালার্ম বেল তো বাজা উচিত আওয়ামী লীগের। যে ছাত্রলীগের যে ইতিহাস আছে, তার সঙ্গে যদি এই যে রাজনীতি, যে কথাটা আমি বলছিলাম, আই ক্যান ফুলি আন্ডারস্ট্যান্ড কাজী জেসিনের ফ্রাস্ট্রেশনটা, যে একটা ল অ্যান্ড অর্ডার দিয়ে এটাকে দমন করা, কিন্তু এটাকে আপনার একটা ইডিওলজি, এখানে জায়গাটাকে আমরা কেউ কিন্তু আলোকপাত করছি না। তো স্বাধীনতা বিরোধী শত্রু যারা, স্বাধীনতা বাংলাদেশের যারা শত্রু, তাদের সঙ্গে যে ছাত্রলীগের, আওয়ামী লীগের হাইয়েস্ট লিডাররা, এবং এখানে আপনার ওবায়দুল কাদের সাহেবেরও নাম এসেছে, তারা যদি এটা আন্দাজ করতে পারছেন, what are you doing about it? ধন্যবাদ If not, why not? ধন্যবাদ তানিয়া আমির। কাজী জেসিন, আমি এই প্রসঙ্গে একটু প্রথমে বলি, জামাত শিবির ঢুকে পড়েছে এই কথাটা কিন্তু আমরা এর আগেও না যাওয়াই ভালো, কারণ সামনে আমাদের অনেক শেষ করছি আমি এক লাইনে। এর আগেও আমরা এটা শুনেছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। তো দুটো বিষয় এখানে লক্ষণীয়। একটা হচ্ছে যে দলের ভিতরে কোনো, এই সংগঠনের ভিতরে কোনো শৃঙ্খলা থাকলে জামাত শিবির কী করে ঢুকে পড়ে, অর্থাৎ এটা ভাবতে হবে তাদের। আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যদি ঢুকে পড়ে, যদি কন্ট্রোল করা নাই যায়, তাহলে আপনারা যখন এই কথাটা বলছেন, এটা একরকম তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়ে যায়। হ্যাঁ, সন্ত্রাস প্রসঙ্গে বলছিলেন যে আপনি এখন যে আমাদের কাছে নতুন পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখছি যে এর আগে তাদেরই পরিসংখ্যান, এই সন্ত্রাসের সূচকে যে পরিসংখ্যান আমাদের দেশ ছিল 57তম ঝুঁকির তালিকায়, এখন সেখানে আমরা 23-এ চলে এসেছি। এখানে আমার মনে হয় যে এখন আমাদের রাজনীতিবিদদের, বিশেষ করে সরকার দলের রাজনীতিবিদদের এখান থেকে একটু সচেতন হওয়া উচিত। আমরা সবসময় তাদের কাছ থেকে শুনে থাকি দেশে খুব শান্ত পরিবেশ বিরাজ করছে, রাজনৈতিক কোনো বিশৃঙ্খলা নেই, কিন্তু আমরা তো জানি যে এই তালিকাটা করা হয়েছে গুম, খুন, বিচার বিহিত হত্যাকাণ্ড সবকিছুকে আমলে নিয়ে। সুতরাং আমার মনে হয় সেটা তারা বলছে না, তারা সন্ত্রাসবাদ যে জিনিসটা, সন্ত্রাসবাদের ঝুঁকির কথা এখানে বলেছে। হ্যাঁ,
সেটা হচ্ছে সন্ত্রাসবাদের আপনি ঝুঁকির যেগুলোর ব্যাপারে- কথা বলছেন এগুলো কিন্তু এটা আছেই, হ্যাঁ। অন্য বিষয় আর না, কি। এখানে এই যে আমাদের 23 নম্বরে চলে এসেছে যে এটা তালিকা, সেখানে এই তথ্যগুলো তারা আমলে নিয়েছে, সেজন্য আমি বলছি। আর ঝুঁকির কথা যেটা আপনি বলছেন, হ্যাঁ অবশ্যই এখন ঝুঁকির দিকটা আমাদের দেখতে হবে। ঝুঁকি তো অবশ্যই আছে, জঙ্গিবাদের ঝুঁকি থাকলে সেটাকে মোকাবেলা করা অবশ্যই সরকারের কর্তব্য। কিন্তু আমি একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই, জঙ্গি আছে, জঙ্গি মোকাবেলা বলে যেন সরকার ফ্যাসিস্ট হয়ে না যায়। আপনি একটা মিছিলে আপনি বললেন জঙ্গির মিছিল বলে আপনি গুলি ছুড়লেন, কিন্তু তার আগে তো প্রমাণ করতে হবে সে জঙ্গি কিনা। পুলিশ তো বিচারের দায়িত্ব নিতে পারে না, পুলিশ তো বিচারের দায়িত্ব তাহলে নেয়। আপনি এই এটা- প্রতিবেদনটাকে গুরুত্ব দিচ্ছেন বেশ। গুরুত্ব দিচ্ছে অবশ্যই, কিন্তু আমি এটাও মনে করছি সরকার যদি দেখেন জনসমর্থনে যে সরকার থাকবে, সেই সরকার কিন্তু কখনোই নিজে ক্ষমতায় থাকবার জন্য অ্যাট এনি কস্ট আইনের শৃঙ্খলা আইনের শাসন ভঙ্গ করবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকার যদি সত্যিকার অর্থে জঙ্গি দমন করতে চায় তাহলে দমন করতে পারবে, কিন্তু জঙ্গি দমনের নামে যদি বিরোধী দমন করে নিজেকে পাকাপোক্ত করতে চায় ক্ষমতায়, তাহলে জঙ্গির ভয় আমাদের আরও বাড়বে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামত নেব বিষয়টিতে। দ্বিতীয় সারিতে বাংলাদেশের ছাত্রলীগ যেভাবে মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং যেভাবে যাদের কর্মকাণ্ডের থেকে এইচটি ইমাম সাহেব যেভাবে তার বক্তৃতার ভিতরে ছাত্রলীগদের যেভাবে সাহস দিচ্ছেন, আমি মনে করি যে তারা ওই সাহস এবং তাদের বক্তৃতা থেকে তারা ছাত্রলীগ আরও বেশি সাহস পাচ্ছে। সেই প্রসঙ্গ আমরা পার হয়ে এসেছি। এখানে সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশকে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যে আমাদের দেশের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে আমরা বিচার চাই এবং তাদের বিচার করতে হবে। ধন্যবাদ আপনাকে। এখানে তৃতীয় সারিতে আপনি হাত তুলেছিলেন, সন্ত্রাসবাদ প্রসঙ্গে কি কথা বলতে চাচ্ছেন? সামনে আমরা দেখেছি যে সরকারের শীর্ষ মহল থেকে এই রিপোর্টটা পাওয়ার পর থেকে অনেক মানে এটাকে অসত্য বলে বলা হয়েছে। এতে করে আমার মনে হয় সন্ত্রাসবাদকে আরও উস্কানি দেওয়া হচ্ছে। তারা এটা না করে বরঞ্চ তাদের এটার ব্যাপারে আরও সিনসিয়ার হওয়া উচিত ছিল। ধন্যবাদ আপনাকে। ডান দিকে মাঝখানের সারিতে আরেকজন। আমরা সন্ত্রাসী যেই ঝুঁকির মধ্যে আছি সেটাকে অন্যদিকে না নিয়ে ইন্টারন্যাশনালি যে অর্গানাইজেশনগুলো আছে, আইএস বা তালেবান, এরা যে মন্তব্যগুলো করছে সে অনুযায়ী উপমহাদেশ একটা ঝুঁকির মধ্যে আসে। উপমহাদেশে যেহেতু বাংলাদেশ আছে, বাংলাদেশও ঝুঁকির মধ্যে আছে। অতএব আমাদেরকে এটা গুরুত্ব দিতে হবে, সেই দিকে নজর দিতে হবে সরকারকে। ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত। আমি প্রথমেই মেহেদী হান্নান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে ওই ডাকসুর ব্যাপারে যে উনি তথ্যটা দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনার এটাই সঠিক। সাগরে যার শয্যা শিশিরে তো তার ভয় থাকার কথা না। বাংলাদেশে সন্ত্রাস নাই। 15 আগস্টের বিশ্বের সবচেয়ে বিয়োগান্ত এই হত্যা নাটকের পরে সন্ত্রাস এবং জঙ্গিবাদ এখানে তো এক না। সন্ত্রাসের বাবা হচ্ছে জঙ্গিবাদ, দুইটাই মিলেই কিন্তু আজকে বাংলাদেশের এই লড়াইটাই, গণতন্ত্রকে রক্ষা করার লড়াইটাই এটার বিরুদ্ধে। রাজশাহীর একজন প্রগতিশীল শিক্ষক, পশুর মতো তাকে হত্যা করা হলো। তিনি বাড়ি ফিরছেন কিভাবে? জঙ্গিবাদীরা। এখন পর্যন্ত তাদের ক্লু পাওয়া যাচ্ছে না, কেউ আবার স্বীকারও করছে। সুতরাং যে কথাটি ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন যে ইনস্টিটিউশন অফ ইকোনমিক অ্যান্ড পিসের সঙ্গে মিলিয়ে যদি হোমল্যান্ড সিকিউরিটির এটা মিলিয়ে দেখেন যে আমাদের এদেশের যে জঙ্গিবাদের যে উত্থান হয়েছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে চিরন্তন লড়াই চলছে এবং তার সঙ্গে যুদ্ধ অপরাধীদের মিলিয়ে, মিস্টার সেনগুপ্ত, এখন এই সংস্থাটি বলছে যে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে, সরকারও বলে যে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে, তাহলে গত 6 বছর সরকার কি করলো? এটাই আমি বলছি যে মিলিয়ে আজকে সরকার দেখেন এই সন্ত্রাসের মূল অংশ হচ্ছে যুদ্ধ অপরাধ, এর থেকে উৎপত্তি, এর বিচার করছে। আজকে সন্ত্রাস বিরোধী আইন করে আমি তো মনে করি বাংলাদেশের এই সরকার আসার পর জঙ্গিবাদ স্তব্ধ হয়েছে। আগে তো বাংলা ভাই থেকে শুরু করে, কিন্তু এই সরকারের আমলে কিন্তু রাস্তা থেকে জঙ্গি ছিনতাই হয়েছে। এখন কিন্তু এটা নাই। হ্যাঁ, জঙ্গিবাদ যেমন আপনার একটি জঙ্গি যেমন ছিনতাই হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই আমি বলতাম সর্বশেষ যেটি হয়েছে রাজশাহীতে, এটি জঙ্গিবাদের একটি অভিব্যক্তি। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই সরকারের পক্ষ থেকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই সরকার আপোষহীন। আমরা যে কোনো ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। হান্নান শাহ। এটা 100% সত্য যে বাংলাদেশ
এই জঙ্গিবাদীদের এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ঝুঁকির মধ্যে আছে। আমরা যদি দেখি আল কায়দার আইয়াম জাওহারি, আমার নামটা যদি ঠিক মনে থাকে, উনি কিন্তু পাবলিকলি ঘোষণা দিয়েছেন যার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। ভারতীয় উপমহাদেশের কথা ভারতীয় বলছেন, উপমহাদেশ, দক্ষিণ এশিয়ার কথা সবকটি বলছেন, দেশ। সাবকন্টিনেন্টের কথা বলছেন। এখন কথা হলো এই যে ঝুঁকি, এই ঝুঁকিটা কাদের মধ্যে থেকে কারা করছে? রামও করতে পারে, রহিমও করতে পারে, অন্য যে কেউ এটা করতে। তো সরকার কি সেটা আইডেন্টিফাই করেছেন? আমরা কি দেখছি, জঙ্গি শব্দের অর্থটা কোথেকে আসছে? জাং মিনসে লড়াই। তাহলে এই যে জঙ্গি, সাধারণত আমরা এটাকে খারাপ শব্দ হিসাবে নেই। এই জঙ্গি আমাদের দেশে, আমার দৃষ্টিতে এই জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার সহ অন্যান্যরা। আমি দুটো উদাহরণ দিই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, সরকারের সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আমরা এখানে যে বিষয়, এটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ। দেখুন, আমরা যখন নাকি বলি জঙ্গিবাদ এবং সেই জঙ্গিবাদে যারা শিকার হয়, সাধারণ ক্রিমিনাল অ্যাক্টিভিটি এবং জঙ্গিবাদ তো এক জিনিস নয়। তখন আপনারা বলবেন এটা তো সাধারণ একটা অপরাধমূলক কাজ হয়েছে। না, আপনার আজকের যে বক্তব্যগুলি আসছে সেটা যদি আমরা ধরে নেই, সরকার এইখানে খুব একটা যে কাজ করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি না। কারণ জঙ্গিবাদ দমন এই সরকারের আগে থেকেই শুরু হয়েছে। ওই বাংলা ভাইরা যখন বোমা ফাটানো শুরু করলো সেই সরকারের সময়। হ্যাঁ, এখন যেটা চলছে, আমরা কি দেখছি, বাংলাদেশ রিলেটিভলি তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে এই জঙ্গিবাদীদের আক্রমণ থেকে অনেকটা আমরা ভালো আছি। কিন্তু আমার মনে শঙ্কা, কারোর মনে ভয় যে আমাদের সীমান্তের ওপারে যেভাবে বোমা টোমা ফাটা শুরু হয়েছে এবং আমাদের দেশের মানুষ ওখানে গিয়ে করছে বলে অভিযোগ আসতেছে, তাহলে এই সন্ত্রাসীদের ঠেকানোর জন্যে দুই দেশের যে যৌথ অভিযান চালানোর কথা, যৌথভাবে কাজ করার কথা, সেটি কি সঠিকভাবে হচ্ছে? যদি না হয় তাহলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলি আরও বিপদের। ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে বলেই আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা অংশ নিতে চাইলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। বিরতির পর আবারও ফিরে এলাম। অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন সুপ্রিয়া শাহনেওয়াজ। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, অবৈধভাবে ঝুঁকি নিয়ে অভিবাসনের জন্য বিদেশ যাওয়া বন্ধ করা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। কয়েকদিন আগেই মালয়েশিয়া যাচ্ছিল এমন একটি বড় ট্রলার থেকে প্রায় 600 জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশি আছে এবং পুলিশ বলছে সেখানে বার্মান নাগরিকও আছেন। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, তবে বেশিরভাগই বাংলাদেশি। কাজী জেসিন, আপনার কাছে আসি। কেন এই প্রসঙ্গে বলবো, কিন্তু এর আগের প্রসঙ্গে ছোট করে একটু শেষ করতে চাই। আমার কাছে মনে হয় যে জঙ্গির সংজ্ঞা কি সেটা আমাদের একটু নির্ধারণ করা খুব দরকার। কারণ আমরা অনেক সময় রাজনীতিবিদদের বলতে শুনি, বিশেষ করে সরকার দলের রাজনীতিবিদদের, যে বিএনপি জামাত শিবির জঙ্গি দল। সুতরাং যদি বিএনপি জামাত যদি জঙ্গি দল হয়, তাহলে তারা সাংবিধানিক একটি দল জঙ্গি হতে পারে কিনা, তাহলে তাদের নিষিদ্ধ করা হোক। এভাবে জঙ্গি বললে তখন ব্যাপারটা খুবই অস্পষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা, পরের প্রসঙ্গে যেটা বলবো সেটা আমার কাছে মনে হয় কমপ্লিটলি এটা বার্মার প্রেজেন্ট গভর্নমেন্ট দায়ী, এবং অবশ্যই সেখানে ইন্ডিয়া এবং সম্পূর্ণ ওয়েস্টকে দায় নিতে হবে। যদিও ওয়েস্ট এখন ওবামাকে আমরা দেখছি তার পজিশন থেকে সরে এসেছে, এখানে তো বাংলাদেশিরা যাচ্ছে। আমি বলছি এখানে শেষ করছি, কারণ মালয়েশিয়া যারা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বার্মা থেকে আমাদের এখানে আনরেকগনাইজড যেসব রোহিঙ্গা শরণার্থী আছে তারা বেশি গেছে। উদ্ধার করা হয়েছে এখানে কিন্তু বেশিরভাগ বাংলাদেশি। আচ্ছা, এর আগেও আমরা দেখেছি রোহিঙ্গা অনেক ছিল সেখানে। সুতরাং আপনি এটাকে করতে পারেন না, এই বিষয়টাকে একেবারে খারিজ করে দিতে পারেন না। রোহিঙ্গা ইস্যুটা একটা অনেক বড় ইস্যু। আমার কাছে যে পরিসংখ্যান আছে সেখানে কিন্তু বলা হচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। আচ্ছা, যদি আপনার কাছে যদি পরিসংখ্যান থাকে সেটাকে আমি ধরে নিয়ে এখন আমি বলতে চাই যে সেটা হওয়ার পেছনেও কারণ আছে। কারণ আমাদের এখানে ফরেন পলিসি তো ঠিক নেই। আমাদের এখানে $13 বিলিয়ন রেমিটেন্স আসছে এই লেবার এক্সপোর্ট থেকে, কিন্তু আমাদের ফরেন পলিসিকে সেটাকে মাথায় রেখে করা হয়েছে। যদি তাই করা হয়ে থাকে তাহলে আপনার কেন কাতারকে ভোট না দিয়ে রাশিয়াকে দেওয়া হলো, যে
মধ্যপ্রাচ্য আমাদের দুবাই, শ্রমিকদেরকে ইউনাইটেড নিয়ে আরব যাচ্ছে, আমিরেটস। সে মধ্যপ্রাচ্যকে কেন এভাবে খেপিয়ে দেওয়া হলো, সেটা একটা বিষয় এখানে দেখতে হবে। আমার মনে হয় যে এখানে যেহেতু দেশে মানে ইকোনমিক আপনার কি মনে হচ্ছে কন্ডিশন যে খারাপ, আপনার কি দেশের মনে হচ্ছে মানুষের যে নতুন মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান মধ্যপ্রাচ্যের বাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে? অনেক বড় একটা রিজন, এবং দেশের কর্মসংস্থান নতুন সৃষ্টি না হয়। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি ভাবছেন। তৃতীয় সারিতে প্রথমেই এই ইস্যুটার জন্য আমি ধন্যবাদ জানাই, কারণ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে অভিবাসীদের গ্রামের চাকা শ্রমের যে অর্থ দিয়ে আজকে বাংলাদেশের যে অর্থনীতি তা আজকে সমৃদ্ধশালী। তো এইখানে বাংলাদেশের একটি সুশৃঙ্খল বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী থাকা সত্ত্বে যেখানে পেপারে সরাসরি আসে যে আমাদের সেকেন্ড এয়ারপোর্ট টেকনাফে। তো এই প্রশ্নের জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো তানিয়া আমির ব্যারিস্টার আছেন এখানে, ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই যেটা কি মানব পাচার বলবো কিনা। আমি এটা কখনো অভিবাসী হিসাবে আমি মানতে পারি না। এয়ারপোর্ট এই অর্থে ব্যবহার করছেন যে ওদিক দিয়ে বেশি মানুষ যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি এটাকে কখনো অভিবাসন বলবো কিনা এটা আমি ব্যারিস্টার তানিয়া আমিরের কাছে জানতে চাই। আর এখানে সরকারের যে প্রতিনিধি আছেন, আমি অবশ্যই এটা মনে করি আগামী IMD উপলক্ষে বাংলাদেশের নাগরিকদের এইভাবে যেন কোনো নৌপথে কেউ যান নিয়ে সিরিমিলি করতে না পারে তা নিশ্চিত করতে হবে, এবং অভিবাসীদেরকে সঠিকভাবে বিদেশে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তৃতীয় সারিতে এখানে বা পাশে। আমাদের দেশে যে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়াতে, আর এদিকে মিল ফ্যাক্টরি, যেরকম আমাদের প্রধান খাত গার্মেন্টস শিল্প, 80% বৈদেশিক মুদ্রা অর্জন করে এই গার্মেন্টস শিল্প, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এই GSP সুবিধাটা বাতিল হয়ে গেছে, যার কারণে আমাদের দেশের এই কর্মসংস্থানের খুবই অভাব। আর এই বৈধভাবে আমরা বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে পারছি না। এই জন্য আমাদের দেশের যারা গরিব, অসহায়, গ্রামের অশিক্ষিত, তারা এই নৌপথে তারা বিদেশ যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। তানিয়া আমির, আপনার কাছে জিজ্ঞেস করছিলেন যে এই যে একটা পরিস্থিতি অভিবাসন নিয়ে, এটাকে অভিবাসন বলা যাবে কিনা আদৌ? আকবর হোসেন, এটা আমাদের ট্রাফিকিং ইন হিউম্যান ট্রাফিকিংই বলবো আমি। ভেরি মাচ হিউম্যান ট্রাফিকিংয়ের সংজ্ঞার ভিতরে এটা আসবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আমরা আবারও কি রিয়াকশন করছি, আমাদের অ্যাপ্রোচটা ইজ অলওয়েজ রিয়াকশনারি, প্রোঅ্যাক্টিভ আমরা না। আপনি রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, ব্যক্তি হিসেবে আমরা রিয়্যাক্ট করতে পারি, এরকম ঘটনাগুলো হয় যে অনেকটা রিয়াকশন আমরা দর্শকের মাঝে আমাদের নিজেদের ভাবে শুনছি। একটা হচ্ছে আমরা একটু সুদূর প্রসারী প্রোঅ্যাক্টিভ ভাবে আমরা সামনে এগোবো কিনা। আমাদের যখন হিউম্যান ট্রাফিকিং হয়, এটার সঙ্গে যে আপনার বেকারত্ব বেড়ে গেছে, বিদেশে লোক নিচ্ছে না, এগুলো খুব ইজি এক্সকিউজ আমরা দিতে পারি। এটা কিন্তু আসল কারণ না। এখানে কতগুলো কিন্তু খুব গভীরভাবে জিনিসটাকে বুঝতে হবে, কিছু টাউট বাটপার কাজ করে। এবং এখানে আন্তর্জাতিকভাবেও আপনি UNHCR এর সাথে যদি আমরা এটা ক্লোজভাবে এগুলো নিয়ে যদি আমরা প্রোঅ্যাক্টিভভাবে একটা পলিসি প্লাস আমাদের একটা ইমপ্লিমেন্টেশন করার মেকানিজম, এবং সেগুলো রিজনালি আমাদেরকে দেখতে হবে, কারণ এটা কোনো একক দেশের পক্ষে সম্ভব না। অনেক সময় আঙ্গুলি দেখানো হয় যে সেন্ডিং কান্ট্রি, কিন্তু রিসিভিং কান্ট্রিতে তো একটা বাজার আছে। সো রিসিভিং কান্ট্রির আন্তর্জাতিকভাবে আমাদের যে ফরেন পলিসি, এটা শুধু কেবলমাত্র ফরেন পলিসির বিষয় না, এটা ইন্টারন্যাশনাল পলিসি লেভেলে আমাদেরকে কাজটা করতে হবে যে রিসিভিং কান্ট্রি কি তাহলে কোনো দায়িত্ব নাই? বিকজ আমরা যখন উইমেন ট্রাফিকিং হয়, আমরা দেখি এইটা কিন্তু একটা বাজার আছে। যখন আমাদের শিশুদেরকে উট খেলার জন্য, বিনোদনের জন্য নিয়ে যাওয়া হয়, উটের কিন্তু একটা বিনোদনের একটা বাজার আছে, আমরা জানি এগুলো কোথায়। সো ওই দেশের দায়িত্বগুলো কি, তাদেরকে আমরা জবাবদিহি করতে পারছি না কেন, এটা একটা। দ্বিতীয়ত, আমরা যদি আরও গভীরে যাই, আরও প্রোঅ্যাক্টিভ হতে হয়, তাহলে এই বিষয়টা নিয়ে যেই অপারেট করছে যে গ্রুপগুলো, যে টাউটগুলো প্রলোভন দেখাচ্ছে, তারা কিন্তু ইজিলি আইডেন্টিফায়াবল। এমন না যে তাদেরকে আমরা জানি না, চিনি না, তা না। উই নো হু দে আর। তাহলে তাদের এগেনস্টে আমরা কেন যথেষ্ট অ্যাকশন নিচ্ছি না? ধন্যবাদ আপনাকে। হান্নান শাহ, আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে লোকজনের সাথে আলাপ করেছি। আর বাংলাদেশে কি হচ্ছে সেটা আপনার পত্রপত্রিকায় দেখেছেন। এর জন্যে এই যে মানুষ এইভাবে যাচ্ছে, কই আজ থেকে 10-11 বছর আগে তো এভাবে যেত না, তারা বৈধভাবে যেত। বর্তমানে মানুষের চাকরি, মালয়েশিয়ার যেভাবে বলেছেন বিজ্ঞ আলোচক যে ওটা শ্রম বাজার, সেই বাজারে চাহিদা আছে। আমাদের এখানে সারপ্লাস লোক আছে, তারা যেতে চায়, কিন্তু গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এবং মালয়েশিয়ান গভর্নমেন্টের বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে তারা যেতে পারছে না। তারা এখন অসহায় হয়ে তারা নিজেদের কিছু রুটি কামানোর জন্যে, নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্যে এই ঝুঁকিপূর্ণ যাত্রা করে। এটা কিন্তু কেবল বাংলাদেশে নয়, সরকার কি করতে পারে এটার জন্য?
মেক্সিকো এবং আমেরিকার মধ্যে কিন্তু এরকম চলাচল আছে এবং বহু লোক মারাও যায়। এখন বাংলাদেশ সরকার কী করতে পারে? বাংলাদেশ সরকার অনতিবিলম্বে মালয়েশিয়ার সাথে কথা বলে সেইখানে শ্রমবাজার খুলে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারে। এটা কেবল মালয়েশিয়ার ব্যাপারই নয়। আমি কয়েকদিন আগে কাতার গিয়েছিলাম। আগামী 2 বছরে কাতার 7.5 লক্ষ শ্রমিক নেবে। আনফর্চুনেটলি সব দেশের নাম আছে, বাংলাদেশ থেকে তারা নেবে না রাজনৈতিক কারণে। তাহলে এই রাজনৈতিক কারণটা দূর করার কারণ তো হলো, সেটা কি কারণ? দায়িত্ব হলো রাজনৈতিক কারণটা কি? ওই যে একটা তো বললেন যে মুসলিম বিশ্ব সাথে আমাদের দেশে যে সম্পর্ক যেরকম হওয়া উচিত ছিল সেটা নয়। বিশেষ করে সংবিধান থেকে যখন এটা উঠিয়ে দেওয়া হলো যে বিশেষ রিলেশন থাকবে বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলির, তারপরে থেকে তাদের মনোভাব বৈরী হয়ে গেছে এবং আমাদের দেশের এই যে দক্ষ মানব অদক্ষ মানুষের চাকরির ব্যবস্থা সেই সকল দেশে তারা বন্ধ করে দিয়েছে। এই জন্যে যে ক্ষতি হচ্ছে তার একটা ডেসপারেট অ্যাটেম্প্ট, তার একটা মানে এত ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গোপসাগরে। তারা নৌপথে যাওয়ার চেষ্টা করছে। তো ধন্যবাদ জানাই আমাদের কোস্টগার্ড, নেভি এবং যারা তাদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে এসেছেন। তাই এইটা কোনো সমাধান নয় যে ধরলাম কিছু নিয়ে আসলাম, আরও অনেক ওই ফাঁক দিয়ে অনেক চলে যাবে। আপনাকে সুরঞ্জিত সেনগুপ্ত, সবাই তো সরকার, হান্নান শাহ সরকারকে দায়ী করছেন যে মধ্যপ্রাচ্যে লোক যেতে পারছে না, বিভিন্ন জায়গায় পারছে না, বন্ধ হয়ে গেছে, এই জন্য মানুষ এত বেপরোয়া হয়ে উঠছে। সরকারের দায়ী করবেন না, কারণ নিজেরা দায়ী করবেন, সরকারই তো দাবি করবেন না, প্রকৃতভাবে দায়ী করেছি। ওনাদের তো কাজই এটা। সারা একটা জিনিস বাস্তবতা মানতে হবে, আমাদের বাংলাদেশের এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 23 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এই 6 বছরে যদি নেওয়া যায় তাহলে দেখা যায় যে আমরা বিগত সময়ে যে মানুষ আমরা পাঠিয়েছি তার চেয়ে এটা 2 গুণ না 3 গুণ বেড়েছে বলেই তো আজকে আয় বাড়ছে। কিন্তু রিপোর্ট তো দেখতে পাচ্ছি ভিন্ন, যে গত কয়েক বছর আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রপথে মানুষ কেন যাচ্ছে। এটা কি কেবল বাংলাদেশে যাচ্ছে? সেদিন ইন্দোনেশিয়া হচ্ছে, মেক্সিকোতে হচ্ছে, অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে। সুতরাং মানুষের মুভমেন্ট বেড়েছে। এগুলো কিছু লোক আছে সস্তায় মানুষকে নিয়ে যাওয়ার। এই যে হান্নান শাহ বলছেন মুসলিম দেশগুলোর সঙ্গে এটা একেবারেই ভ্রান্ত নীতি। তারা রাজনীতি যদি এখানে নিয়ে আসেন আর এগুলো যদি বিভ্রান্তিমূলক হয়, উনি একখান আবিষ্কার করেছেন, তিনি আরেকখান আবিষ্কার করেন। আই এম সরি, আই এম নট প্রিপেয়ার টু টক পলিটিক্স। আমি এই সমস্যাটা নিয়ে আলোচনা করি। এই সেদিনও আমাদের প্রধানমন্ত্রী ইউএ থেকে ঘুরে এসেছেন, সেদিনও দেখেছেন আপনার সৌদি আরব গিয়েছেন। সুতরাং মুসলিম এবং অমুসলিম বিশ্ব না, সবার সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে এবং আমাদের এটি বাড়বে। একটি কথা বলে আমি শেষ করতে চাই, আগে মালয়েশিয়া যাইতে 3 থেকে 4 লাখ টাকা 5 লাখ টাকা লাগতো, মানুষ নিঃস্ব হয়ে যেত। এখন আমাদের সরকার টু সরকার চুক্তি হয়েছে, মালয়েশিয়া যাওয়া যায় মাত্র 40,000 টাকায় এবং সমস্ত ইউনিয়ন থেকে। কিন্তু যেতে পারছে না লোকজন, তাই তারা যাচ্ছে। লোকজন 40,000 টাকায় প্রতি ইউনিয়ন থেকে 7 জন করে যাচ্ছে, কিন্তু এখনো যেতে পারছে না। মাত্র তারা যাচ্ছে, মাত্র কয়েক হাজার গেছে, যাওয়া শুরু হয়েছে। গত 2.5 বছরে কয়েক হাজার আপনাকে বুঝতে হবে সরকার টু সরকার যখন এই প্রক্রিয়া যখন শুরু হয়েছে, এই প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে এবং এর দ্বারাই আমাদের চলবে। আর ওই 5 লাখ টাকায় মানুষকে আপনাকে দেখি ওই জায়গায় আর ফেরত যাওয়া যাবে না। দর্শকদের কাছে এটা ফেরত যায়। পেছনের দিকে একজন নারী হাত তুলেছেন। মালয়েশিয়া যাওয়ার খরচটা কমে গেছে, কিন্তু সৌদি আরবেরটা বেড়েছে কেন? আচ্ছা, সৌদি আরবে তো জনশক্তি রপ্তানি বন্ধই আছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ওটা ভিন্ন আরব। তার পেছনে আরেকজন। ধন্যবাদ। আমরা বলছি যে আমাদের দেশে এত লোক, আমরা এত মানুষ, আমরা শিক্ষাগত দিক থেকে এগিয়ে, তারপরও কেন আমার দেশে কেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না? কেন আমাকে কর্মসংস্থানের জন্য দেশের বাইরে যেতে হবে? আপনারা আমার দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আমি লাখ লাখ টাকা খরচ করে কেন দেশের বাইরে যাব? ধন্যবাদ আপনাকে। এ পাশে বাঁ পাশে আরেকজন। আমার মনে হয় বর্তমানে যে এই যে মানব পাচার বলেন বা বিদেশে সমুদ্রপথে যে বিদেশের লোকজন যাচ্ছে, এর একটা মূল কারণ হলো এদের পাসপোর্ট ছাড়া যাচ্ছে। এরা অধিকাংশই অজ্ঞ।
আর হলো যে এগুলার আমার মনে হয় যে এগুলা করা যাবে, ট্যাকেল দেওয়া যাবে। এর জন্য বাংলাদেশ নৌবাহিনীকে আরও আধুনিক যে জাহাজ বা বলেন যাদের যে রণতরি এগুলা করার জন্য আমার মনে হয় যদি সরকার এগুলো সাপোর্ট দিতে পারে তাহলে এগুলো ট্যাকেল দেওয়া সম্ভব বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। অনুষ্ঠানের সময় একেবারেই শেষ হয়ে এসেছে। প্যানেলে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি দুঃখ প্রকাশ করছি, অনেকেই কথা বলতে চেয়েছেন কিন্তু সেই সুযোগ আমি আপনাদের দিতে পারিনি। ধন্যবাদ রইল এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও ঢাকাতেই হবে। আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। সে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।